বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নাফিসা, নামিরা, নাসির? ভালো আছি স্যার, আপনি? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের যারা নাম লেখো নাই তারা কিন্তু নাম লিখো ক্লাসের মধ্যে, আর যারা শুধু রোল নম্বর লিখেছো কাইন্ডলি তারা 1 মিনিটের মধ্যে নাম লিখবা। যদি 1 মিনিটের মধ্যে নাম লেখো তাহলে ক্লাস থেকে বের করে দিতে আমি বাধ্য হব, কারণ নাম ছাড়া আর কোনো ক্লাস করা যাবে না। নাম রোল লিখেই ক্লাস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্য কেউ এই ক্লাসের আইডিতে ক্লাস করছে। আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা জড়াতে চাই না, তাই তোমাদেরকে বলছি সফটলি যে তোমাদের নাম এবং রোল এবং শাখা দুটাই তোমাদের নিকনেমের অপশনে থাকবে আজ থেকে। আর 105 তুমি 1 মিনিট সময় পার হলেই তোমাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দেব, এটা কিন্তু মাথায় রাখো। তাহলে যাই হোক, আজকে আমরা পড়াবো নবম অধ্যায়, নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চ্যাপ্টারের পার্ট 3.9.1 এবং পার্ট 3.9.2। গতদিন আমরা পড়িয়েছি 3.8 এবং 3.9। 3.8 এ ছিল আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কাকে বলে ছিল, তাহলে আইসোটোপ কাকে বলে আমরা জানি? ইয়েস স্যার। আচ্ছা বলো তো আইসোটোপ কাকে বলে? স্যার, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আইসোটোপ বলে, ভেরি গুড। তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়, এটা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ, তাই না? কিন্তু আইসোটোপে আমি যে বলতে চাচ্ছিলাম যে একটি মৌলে 3.9 পার্ট থেকে 3.9 পার্টে আছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা কি বলো তো? রিস্টার তোমার কি অরিজিনাল নেম? রেস্টার না কি লেখাছো নাম এটা বলো, স্বাধীন বলো তো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র কি? কতদিন পড়িয়েছি? ইয়েস স্যার, মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বনে 12টি আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। 12টি আইসোটোপের না, কার্বন 12 পারমাণবিক ভর বিশিষ্ট আইসোটোপের 1/12 অংশ, আর উপরে থাকবে একটি পরমাণুর ভর। নাফিসা 4 আছো না চলে গেলা? হ্যাঁ আছে। মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করার জন্য কিভাবে নির্ণয় করতে হবে বলেছিলাম আমি সেদিন? কোন মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করতে হলে আমাদের কি কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলো? হ্যালো, শুনতে পাচ্ছেন না মনে হয়? নাফিসা 4, ফাতেমা শুনতে পাচ্ছ? নামিরা শুনতে পাচ্ছ? নামিরা? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, পরমাণুর একটি পরমাণুর ভর নির্ণয় করতে হলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? মনে নাই? স্যার ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে করিয়ে দিচ্ছি আমি। তাহলে কোন মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করার জন্য উপরে থাকবে পারমাণবিক ভর। উপরে থাকবে কি? পারমাণবিক ভর, আর নিচে হবে 6.023 ইনটু 10⁻23। এই সংখ্যাটা থাকবে, যেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা মান। এই সংখ্যা দিয়েই আমাদেরকে ভাগ করলে প্রাপ্ত যে ভাগফলটা আসবে সেটাই হবে একটি মৌলের একটি পরমাণুর ভর। মনে পড়েছে নাফিসা? আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন পড়া যাব পার্ট 3.9.1 এবং পার্ট 3.9.2। তাহলে তোমরা বইপত্র খাতা নিয়ে বসে যাও। আমরা প্রথমে আলোচনা করব পার্ট 3.9.1, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার দেওয়া থাকবে, সেখান থেকে মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে হবে। এর জন্য তোমাদের 3টা পয়েন্ট আছে তোমাদের বই দেখো। ধাপ 1, ধাপ 2 আর ধাপ কত 3। এই 3টা ধাপ দেওয়া আছে। প্রথম ধাপটা কি দেখা আছে দেখো। প্রথমে মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের পরিমাণ গুণ করতে হবে। কি হলো? তাহলে আইসোটোপের ভর
আইসোটোপের ভর এবং প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ, প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ কি করতে হবে বলো, পরিমাণ গুণ করতে হবে। হ্যাঁ, পরিমাণ গুণ করতে হবে। ক্লিয়ার? এবার গুণফলগুলো কি করতে হবে দেখো, এবার প্রাপ্ত গুণফলগুলোকে সেকেন্ড স্টেপে প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে, যোগ করতে হবে। তারপরে শেষ স্টেপ এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রাপ্ত যোগফলকে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। এটা আমাদের রুলস। তাহলে কোন মৌলের আইসোটোপ থেকে যদি শতকরা হার থেকে যদি আমরা গড় আপেক্ষিক ভর বের করি, তাহলে তিনটা কাজ করতে হবে। ধাপ 1, আইসোটোপের ভর এবং প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণকে গুণ করতে হবে, আর প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে সেকেন্ড স্টেপ, আর থার্ড স্টেপে প্রাপ্ত যোগফলকে 100 দিয়ে ভাগ করতে হবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা, শুনতে পাচ্ছ? আসিকুল আলম শুনতে পাচ্ছ? নাফিসা ফোর শুনতে পাচ্ছ? নাফিসা, নেটের সমস্যা? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, তাহলে আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা এই তিনটা ধাপকে একসাথে কাজে লাগিয়ে আমরা এখন যে কোনো মৌলের কি করতে পারি, গড় আপেক্ষিক ভরের সূত্র বানাতে পারি। গড় আপেক্ষিক ভর ইকুয়াল টু pm যোগ qm ডিভাইডেড বাই 100 করতে পারি। এটা কিন্তু একটা সূত্র বানিয়ে ফেলেছে আমরা। দেখো, তাহলে আইসোটোপের ভর, যে কোনো আইসোটোপের ভর সামনে হবে যে কোনো আইসোটোপের মানে ভর, আর এমটা হবে প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ। এই দুটো তথ্য কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া হবে। ঠিক আছে, আমরা কোশ্চেনটা যদি দেখো, প্রকৃতিতে দুটি আইসোটোপ ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। এই ক্লোরিন 35 পাওয়া যায় প্রকৃতিতে 75 ভাগ, আর ক্লোরিন 37 পাওয়া যায় 25%। তাহলে এই দুটো মৌলের আপেক্ষিক ভর বের করতে হবে, আপেক্ষিক ভর বের করতে হবে। ক্লিয়ার? হ্যালো, মেয়েরা বুঝতে পারছো কথা আমার? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো, এই অংশটা কিন্তু ভরের আইসোটোপের, এই জায়গাতে কিন্তু আমরা ভর লিখি। এটা কিন্তু এই আইসোটোপের ভর, আর ক্লোরিনের কিন্তু আইসোটোপ, আর এটা দেওয়া আছে প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ, মানে প্রকৃতিতে শতকরা 75 ভাগ পাওয়া যায়, আর 37 আইসোটোপ পাওয়া যায় 25 ভাগ। সূত্র হচ্ছে যে কোনো মৌলের গড় আপেক্ষিক ভর ইকুয়াল টু pm যোগ qm ডিভাইডেড বাই 100। তাহলে দেখো, আমরা প্রথমে ভর, তাহলে এটা p এর মান, এটা কিন্তু q এর মান। তাহলে এখানে বলতে পারি আমরা p ইকুয়াল টু 35, আর এই আইসোটোপে q ইকুয়াল টু 37। এখানে m এর মান দেওয়া আছে কত, 75%, আর এখানে কিন্তু n এর মান দেওয়া আছে 25%। তাহলে আমরা এই দুটো মান যদি এই জায়গাতে বসাই দিই, প্রথমে গুণ তারপর যোগ, ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3 অনুসরণ করলে আমরা গড় আপেক্ষিক ভর পেয়ে যাব না? বলো তো নূপুর, শুনতে পাচ্ছ? স্যার, এই যে প্রকৃতিতে প্রাপ্তির পরিমাণ, এটা কি মুখস্থ করতে হবে নাকি না অন্য না, কোনো নিয়ম কোশ্চেন আছে? দেওয়া থাকবে। এটা যখন ম্যাথমেটিক্যাল টার্মে আসবে তখন কিন্তু দেওয়াই থাকবে, আর বহু নির্বাচনের জন্য তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, কিন্তু অঙ্ক করার সময় তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, কথা বোঝা গেল? তাহলে জি স্যার। আমরা এখন এই অঙ্কটা সলিউশন করতে পারি। ক্লোরিন এর আপেক্ষিক কি ভর বা গড় ভর, যাই বলি না কেন, তাহলে p এর মান কত, 35 গুণিত pm, তাহলে 35 গুণিত 75 যোগ
25 সরি 37 গুণিত 25 ডিভাইডেড বাই 100 না সূত্র তাই বলে না APM QN ডিভাইডেড বাই 100। এখন এখানে যদি ক্লোরিনের আইসোটোপ দুইটা না থেকে আরো একটা থাকতো তাহলে কিন্তু পরবর্তীতে আবার যোগ দিয়ে RS হয়ে যেত বা অন্য কিছু হয়ে যেত। মানে যতগুলো আইসোটোপ এবং প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ দেওয়া থাক না কেন তাদের গুণফলকে তারপরে যোগ করতে হবে, যোগ করে 100 দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখন এটার ভাগফল হবে 35.5। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা কি ক্লিয়ার হতে পেরেছো না হয়নি বলো? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? হয়েছে স্যার। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এই অঙ্কগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষায় আসবে। এই টাইপেরই খুবই সহজ অঙ্ক তোমাদেরকে দিব আমি পরীক্ষায়। তাহলে আমরা এখানে শিখলাম ক্লোরিনের প্রশ্নটা ছিল ক্লোরিনের 35 এবং 37 এর প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ 75 ভাগ এবং 25 ভাগ হলে উক্ত মৌলের গড় আপেক্ষিক ভর বের করো, পারমাণবিক ভর বের করো। তার এখানে দেওয়া আছে P = 35, M = 75 এবং Q = 37 এবং N = 25। তাহলে আমরা জানি যে কোনো মৌলের গড় আপেক্ষিক ভর PM + Qn ডিভাইডেড বাই 100 দিয়ে শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? বুঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। পরবর্তী পাঠে চলে যাব। না, এই পাঠে আরেকটা অংশ আছে। এবার যদি কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, এখান থেকে প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ বের করতে হবে। পারা যাবে? বলো। তাহলে প্রকৃতিতে প্রশ্নটা লিখছি আমি, প্রকৃতিতে কপার এর আপেক্ষিক, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে তোমাদের বের হয়ে আছে কপারের, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, দুটি আইসোটোপ আছে। সেটা হচ্ছে কত? কপার 65 এবং কপার 63। দেখো তোমাদের বই আছে। তাহলে কপার 63টা আগে লিখলাম এবং কপার 65টা আমরা পরে লিখলাম। এবং এদের দেওয়া আছে কি? কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে হচ্ছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান দেওয়া আছে কত? 65.5। বলে কি করতে হবে? প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ স্যার 63.5 হবে। 63। ও সরি 63.5 বলছি আর লিখছি 63.5 হলে প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ কত পার্সেন্ট? প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ কত? ব্যাস, এটা আমাদের সমস্যা। এটা আমাদের কি? এটা হচ্ছে সমস্যা। তাহলে এখন সমাধান করতে হবে না? তাহলে সমাধান, আর এখানে দেওয়া আছে কপারের আপেক্ষিক গড় পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। তাহলে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। আর কি দেওয়া আছে বলতো? করে 63 আর 65 দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাহলে কপার 63 এর ভর P সমান হচ্ছে 63 আর কপার কত? 65 এর ভর Q ইকুয়াল টু দেওয়া আছে কত বলো? 65। তাহলে এখন তোমাদের বের করতে হবে কি? M এবং N, এটা বের করতে হবে জন্য, তাই না? তাহলে আমরা এখন যদি বলি, আমরা এইভাবে যদি বলি, তাহলে মনে করি, এবার মনে করতে হবে তোমাকে কপার 63 এর
পরিমাণ যদি আমরা x মনে করি তাহলে কপার 65 এর পরিমাণ কত হবে বলতো? 100 100 মাইনাস মাইনাস তাহলে এটা হলো m এর মান আর এটা হলো n এর মান। বুঝা গেছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমরা p এর মান পেয়েছি এটা, q এর মান পেয়েছি এটা, কপার 63 এর মনে করেছি x 5x%, আর এটা হচ্ছে পার্সেন্ট, তাহলে এটা m এর মান ধরলাম আমরা আর এটাকে আমরা n এর মান ধরলাম। তাহলে সূত্র কি বলে? এবারে মুছে দেব। হ্যাঁ, এবার সূত্র বলে কপারের মান যে বড়টার আপেক্ষিক পারমাণবিক ভর বের করব তার আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু pm যোগ qn ডিভাইডেড বাই 100। এটা জানি কিনা বলো তো? ইয়েস স্যার। আর এখন দেখো সমাধান করব। এবার কপারের ভর আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে 63 লিখলাম এখানে। এখন দেখো p এর মান কত? 63 গুণন কত? কপার 63 এর পরিমাণ কত ধরলাম? x ধরলাম না, আর x 63x হলো। স্যার 5 হবে না প্রথমে? হ্যাঁ হ্যাঁ, 63.5 হবে, দশমিক দিতে ভুলে গেছি। তাহলে 63x যোগ 65 ইনটু 100 মাইনাস x ডিভাইডেড বাই 100 না বলো তো? ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন সমাধান ইয়েস স্যার তাহলে 63.5 ইকুয়াল টু 63x যোগ 6500 বিয়োগ 65x ডিভাইডেড বাই 100 না বলো তো? এখন এখানে কি হয়? এটাকে দিয়ে আর গুণ হয় 100, তাহলে 6350 ইকুয়াল টু 63x প্লাস 6500 বিয়োগ কত? 65x। এখন দেখো স্যার ওখানে 6500x হবে না? হ্যাঁ স্যার ওই যে উপরে 63x প্লাস 6500x। না, তাই কি দেওয়া হয়? এখানে 65 এর সাথে গুণ আছে 100 বিয়োগ x, তাহলে এখানে 65 আর 100 তে গুণ করলে 6500 বিয়োগ 65x হবে। এটা তো ঠিকই তো আছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এখন দেখো, তাহলে 65 থেকে 63 বাদ দিলে কত হয়? 6500 বিয়োগ 2x হয়। এবার পক্ষান্তর বিধি আমাদের, তাহলে মাইনাস থেকে লিখেছেন প্লাস 2x, 6500 বিয়োগ 6350, তাহলে 2x ইকুয়াল টু 150 হয় না? অতএব x ইকুয়াল টু 150 ভাগ 2 সমান 75। তাহলে x এর মান কত? 75। 75। তাহলে কপার 63 মনে করেছিলাম আমরা, কপার 63 এর প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ, প্রাপ্ততার পরিমাণ কত পার্সেন্ট হলো? তাহলে 75%। 75%। এবার কপার 65 কত হবে? 25%। 100 মাইনাস 75। 100 মাইনাস 75 ইকুয়াল টু 25%। অ্যানসার হয়ে গেছে, এটা অ্যানসার। বুঝা গেছে এবার গণিত? জি স্যার। ভালোভাবে বুঝতে পেরেছেন না কম বলো কোনটা? স্যার হেভি ভালো হবে। তাই তাহলে তোমাকে কিন্তু এই অঙ্কগুলো বানায় দিবে, যতই বানায় দেখ আমাদের তথ্য যদি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে অঙ্ক করতে আমাদের সমস্যা আছে? না স্যার। এই যে আইসোটোপের ভরগুলো কি দেওয়া থাকবে, মানে কতটা আইসোটোপ থাকে, কয়টা? না। হ্যাঁ, সরি 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 বলো। কোন মৌলের কয়টা আইসোটোপ হয়, তাদের ভর কত হয়, এগুলো দেওয়া থাকবে? না, আইসোটোপ যখন লিখবে তখন তোমাকে ভর দিয়ে লিখবে, ঠিক আছে? অবশ্যই তথ্যগুলো দিবে গণিতে, কিন্তু তোমাকে অবজেক্টিভে যখন বলবে তাহলে কপারের আইসোটোপ কয়টি যখন বলবে তখন তোমাকে মুখস্থ রাখতে হবে 2টি, ঠিক আছে? এগুলা কিন্তু মুখস্থ লাগবে, আবার তোমার গণিতে যখন তোমাকে সমাধান করতে দিবে তখন তোমাকে তথ্যগুলো দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে কি মেশাবো বোর্ড না তোমরা লিখেছো?
উঠানোর দরকার আছে না উঠাবো না বলো? তোমাদের বই কিন্তু সংক্ষিপ্ত করে দেওয়া আছে, আমি একবারে গোটা ভেঙে দিলাম তোমাদেরকে, যেন অসুবিধা না হয় তোমাদের বুঝতে। ঠিক আছে, তাহলে কি বুঝবো বলো? নাফিসা বুঝবো? নাফিসা? জি স্যার, তোলা হয়ে গেছে, বুঝতে পারি। বুঝে দিলাম তাহলে, ধন্যবাদ। এবার আমরা কোথায় যাব বলো তো দেখি? লাস্ট পার্ট আমাদের 3.9.2, একেবারে সহজ। তাহলে এই পার্টটা পড়ার পূর্বে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ রাখতে হবে। পার্ট 3.9.2, পার্ট 3.9.2 পার্ট কি? 3.9.2 পার্ট আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করা। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর থেকে কি করব আমরা? আপেক্ষিক আণবিক ভর বের করব। আপেক্ষিক আণবিক ভর বের করা। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর মুখস্থ না থাকে তাহলে আমরা কি আণবিক ভর বের করতে পারবো? আণবিক ভর হচ্ছে অণুর ভর অর্থাৎ সংকেতের ভর, আর পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভর। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের। যেমন দেখো H2SO4, এটা কিন্তু একটা সালফিউরিক অ্যাসিড। এটা কি এক অণু সালফিউরিক অ্যাসিড বোঝায়? তোমরা শুনতে পাচ্ছ? এক অণু সালফিউরিক অ্যাসিড বোঝায় এটাকে। তাহলে এখন এখানে সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে 1, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 16। এই তিনটা জিনিস মুখস্থ না থাকলে তুমি আপেক্ষিক আণবিক ভর বের করতে পারবা না। তাহলে এগুলো হচ্ছে কি? আপেক্ষিক পারমাণবিক ভর। তোমাকে মুখস্থ করা লাগবে কি লাগবে না? নাফিসা বলো তো। নামিরা? লাগবে স্যার। লাগবে। তাহলে আমাদেরকে আজকে থেকে আরেকবার রিভাইজ করে নেব আমরা 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে দেখো এখন খেয়াল করো, হাইড্রোজেন এখানে 2 পরমাণু আছে আর অক্সিজেন আছে 4 পরমাণু। তাহলে হাইড্রোজেনের একটার জন্য যদি 1 হয় তাহলে দুটোর জন্য 2 গুণ হবে, 1:2 প্লাস সালফার হচ্ছে 32, পিছনে মানে 1 আছে, 2 তো 1, তো অক্সিজেন একটার জন্য 16, 2 তো আছে 4 পরমাণু 4। তাহলে 1 কে 2 1 কে 2 দিয়ে গুণ করলে 2, সালফার 32 কে 1 দিয়ে গুণ করলে 32 আর অক্সিজেন 4 64, এটাকে যোগ করলে হচ্ছে 98। তাহলে এই 98 সংখ্যাটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নেই। আপেক্ষিক আণবিক ভরের কোনো একক আছে না নাই? নাই। নেই। তাহলে আমাদেরকে খুব মজা করে পড়তে হবে না বলো তো দেখি? তাহলে আমার লেকচার শেষ প্রায়। তাহলে এইভাবে তোমাকে সালফিউরিক অ্যাসিড দিতে পারে, নাইট্রিক অ্যাসিড দিতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে পারে। তাহলে যে কোনো একটা দিলে তোমাকে এই সিস্টেমে বের করতে হবে। যেমন অক্সিজেন দিতে পারে O2, তাহলে অক্সিজেনের আণবিক ভর 16.2 16 32 হয়ে গেল। যদি নাইট্রোজেন বলে N2, তাহলে 14 গুণন 2 পরমাণু 14 2 28। যদি বলে নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে হাইড্রোজেন 14 হাইড্রোজেন 1 গুণিত 1 যোগ নাইট্রোজেন 14 গুণিত 1 আর অক্সিজেন 16 গুণিত 3 পরমাণু আছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে। 1 যোগ 14 যোগ 3 16 48 সমান হচ্ছে 63। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা মৌলের আণবিক ভর। তাহলে আণবিক ভর বের করার জন্য তোমাকে অবশ্যই পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে কোনো সমস্যা আছে? আমাদের পাঠ শেষ ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে আমরা আগামী দিন যেদিন ক্লাস আছে আমার, সেদিন কিন্তু আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু একটা পার্ট বাকি থাকলো 3.10 পার্ট, অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ এবং তার ব্যবহার। এটা শুধু মুখস্থ করতে হবে এবং ভালো করে একবার পড়ে নিলেই পারা যাবে। আমরা আগামী দিন আমরা এই অধ্যায় শেষ করে দিব, তারপর পরীক্ষা নেব ইনশাআল্লাহ।
তারপরে আমরা চতুর্থ অধ্যায় ধরবো, কি বলো নাফিসা, তাই না? আর কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? বলো, কোনো বুঝতে পারোনি এরকম কোনো অংশ? 2 মিনিট আছে এখনো, বলো। সমস্যা আছে নাফিসা, আসিক? নাই স্যার। তাহলে তোমরা কি করবা, বইয়ের যে দুটো অঙ্ক আছে সেই অঙ্ক দুটা কিন্তু অবশ্যই এইচডব্লিউ করবা। এইচডব্লিউ করে আমাদের গ্রুপে অবশ্যই পাঠাবা। নাফিসা, তোমার এইচডব্লিউ রিপ্লাই পেয়েছিলে? জি স্যার, পেয়েছিলাম। হ্যাঁ, আমি পরে দিয়েছিলাম, মানে আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম এই জন্য দেখতে পারি নাই, পরে দিলাম আমি। তো ঠিক আছে, তোমার এইচডব্লিউ কিন্তু অনেক সুন্দর হয়েছে নাফিসা, এভাবে তুমি চালিয়ে যাও, ইনশাআল্লাহ খুব ভালো হবে। তো যেহেতু আর কোনো সমস্যা নেই তোমাদের, তোমরা তাহলে নিয়মিত আমি যে এইচডব্লিউ দুটো দিলাম, বইয়ের যে গণিতিক অংশ যে দুটো এইচডব্লিউ করে, আমি যে অঙ্কটা করালাম সেগুলো এইচডব্লিউ করে আমাদের গ্রুপে পাঠাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।